জাতীয় নির্বাচন ও গণভোটে উৎসব মুখর পরিবেশে ভোট দিচ্ছে মানুষ। এবারের নির্বাচনকে নতুন দিনের সূচনা বললেন প্রধান উপদেষ্টা। বিএনপির জয়ে শতভাগ আশাবাদী তারেক রহমান বললেন, ভোটের মাধ্যমে দেশের মানুষ যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে সক্ষম। ভোটের মাধ্যমে সরকার গঠনে আশাবাদী জামাত, জানালেন ডাক্তার শফিক। নির্বাচন নস্যাতের ষড়যন্ত্র এখনো চলছে, কুমিল্লায় বললেন হাসনাত আব্দুল্লাহ। নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে বিদেশি পর্যবেক্ষকদের সন্তোষ, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্নের আশা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। সারা দেশে উৎসবমুখর পরিবেশে চলছে জাতীয় নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ। সকাল 7:30টায় ভোট গ্রহণ শুরু হয়েছে। কোন রকম বিরতি ছাড়াই তা চলবে বিকেল 4:30টা পর্যন্ত। সকাল থেকেই ভোট কেন্দ্রগুলোর সামনে জড়ো হতে থাকেন ভোটাররা। লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে ভোট প্রয়োগ করছেন তারা। এ পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নির্বাচন উপলক্ষে সারা দেশে মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর 9.5 লাখ সদস্য। এবার নির্বাচনে মোট ভোটার 12,77,11,899 জন। এর মধ্যে পুরুষ ভোটার 6,48,25,154 জন, নারী ভোটার 6,28,85,525 জন। নির্বাচনে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি, জামাত, এনসিপি, জাতীয় পার্টি সহ মোট 50টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলিয়ে মোট প্রার্থী 2,028 জন। নারী প্রার্থী 81 জন। বিকেল 4:30 পর্যন্ত ভোট গ্রহণ চলবে। দর্শক, রাজধানীর মিরপুরে আছেন সহকর্মী ওমর ফারুক। আমরা সেখানের ভোট গ্রহণের খবর জানবো। ওমর, সকাল থেকে তো আমরা বিভিন্ন কেন্দ্রে দেখছিলাম ভোটারদের উপস্থিতি সন্তোষজনক। এখন কি অবস্থা দেখছেন আর প্রার্থীরা কি বলছেন? মাহমুদুল, আপনাকে ধন্যবাদ। আমরা সকাল থেকে মিরপুর ঢাকা যে 15 আসন, সেই 15 আসনের বিভিন্ন কেন্দ্রে আমরা ঘুরেছি। আমরা সকাল থেকেই দেখেছি যে যারা ভোটারদের সরব উপস্থিতি এবং বিশেষ করে তরুণ ভোটারদের উপস্থিতি কিন্তু লক্ষণীয়। আমি এখন যেই স্থানটিতে রয়েছে সেটি মণিপুরি উচ্চ বিদ্যালয় কেন্দ্র, সেখানে সেটি ইব্রাহিমপুরে। এবং এই কেন্দ্রে আমরা দেখেছি যে আসলে দীর্ঘক্ষণ যাবৎ ভোটাররা লাইনে দাঁড়িয়ে কিন্তু তারা তাদের ভোট প্রয়োগ করছেন। এবং তাদের মধ্যে আমরা যেটি লক্ষণীয়, আসলে এবার তরুণ ভোটারদের উপস্থিতি কিন্তু বেশ চোখে পড়ার মতো। এবং ভোটাররা তারা আসলে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন এবং দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে। এই বিষয়টি আসলে তাদের এক ধরনের তারা একটু অসন্তুষ্টি প্রকাশ করেছেন। এবং তবে তাদের আজকে যদি বলি যে ভোট প্রয়োগের যে সার্বিক যে পরিস্থিতি, সেটা নিয়ে কিন্তু আসলে তারা আনন্দঘন পরিবেশে, উৎসবমুখর পরিবেশে তারা কিন্তু ভোট দিচ্ছেন। একই সাথে তারা যেটি বলছেন যে এই যে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট, সেটি নিয়েও কিন্তু তারা এক ধরনের উচ্ছ্বাস উদ্দীপনা দেখাচ্ছেন। আমি যদি দেখাই, আমাদের ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন যে আসলে লম্বা সিরিয়ালে লাইনে দাঁড়িয়ে ভোটাররা কিন্তু অপেক্ষা করছেন তাদের যে কাঙ্ক্ষিত যে ভোটটি সেটি প্রয়োগের জন্য। তবে তারা বলছেন যে আসলে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে আছেন, সেই অনুযায়ী আসলে তাদেরকে একটু অপেক্ষা করতে হচ্ছে। এবং তারা বলছেন তাদের যে অপেক্ষা বা দীর্ঘ সময় তাদের অপেক্ষা করতে হচ্ছে, সেটিকে কিন্তু তাদের কাছে আসলে মুখ্য বিষয় মনে হচ্ছে না। তবে তারা সন্তোষ প্রকাশ করছেন, তারা স্বতঃস্ফূর্তভাবে তারা ভোট দিতে পারছেন। এবং যদি এই কেন্দ্রের অবস্থা যদি বলি, এখনো পর্যন্ত এই কেন্দ্রে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। যদিও আমরা কিছুক্ষণ আগে মণিপুরি স্কুলের যেই আরেকটি ব্রাঞ্চ রয়েছে সেখানে শেওড়াপাড়ায়, সেখানে একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে। তবে সেখানে প্রশাসনের সহায়তায় সেগুলো সমাধান করা হয়েছে। তবে এই কেন্দ্রে যদি সার্বিক অবস্থা আমি বলি, এখানে সবাই স্বতঃস্ফূর্তভাবে লাইনে দাঁড়িয়ে তারা তাদের ভোট প্রয়োগ করছেন। তো এই ছিল আমার কাছে এই ঢাকা 15 আসন থেকে সবশেষ। ওমর, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকা 15 আসনের ভোট গ্রহণের খবর শুনছিলাম। গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল 10:20 দিকে তিনি কেন্দ্রে আসেন। বুথে ঢুকে তিনি নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। এ সময় প্রধান উপদেষ্টা বেশ উচ্ছ্বসিত ছিলেন। পরে তিনি সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া দেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, এবারের নির্বাচনের মাধ্যমে দুঃস্বপ্নের অবসান হয়েছে এবং নতুন দিনের সূচনা হতে যাচ্ছে। সবাইকে আহ্বান জানাচ্ছি জনগণকে অংশ নেওয়ার জন্য, যাতে করে আমরা নতুন বাংলাদেশ করব। খুব ভালো লাগবে
এটা আমার জীবনে মহা আনন্দের দিন। বাংলাদেশের সবার জন্য এটা মহা আনন্দের মুক্তির দিন। আমাদের দুঃস্বপ্নের অবসান, নতুন স্বপ্নের শুরু, সেটাই কিন্তু আজকের এই প্রক্রিয়া। অসংখ্য ধন্যবাদ সবাইকে। সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। দর্শক, সকাল থেকে আমরা ঢাকা ও ঢাকার বাইরের নির্বাচনের খোঁজ খবর আপনাদের জানাচ্ছি বাংলা ভিশনের পর্দায়। এখন আমরা যাব আমাদের স্টাফ রিপোর্টার জুয়েল আহমেদের কাছে। তিনি আছেন রংপুরে। জুয়েল, রংপুরের ভোটের চিত্র কেমন দেখছেন? ভোটারদের উপস্থিতি এখন কেমন দেখছেন? নির্বাচন এবং গণভোটের সময় পেরিয়েছে প্রায় 5.5 ঘন্টা। এই 5.5 ঘন্টায় রংপুর জেলায় কোনো ধরনের সহিংসতার খবর পাওয়া যায়নি। শান্তিপূর্ণভাবে কিন্তু ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি রংপুর 5 আসনে হারাগাছ এলাকায়। আমি আছি রংপুর 4 আসনে হারাগাছ এলাকায়, যেখানে আমি একটু দেখাতে চাই যে এখানকার পরিবেশ। আমি একটু ভেতরে দেখাতে চাই। আপনি ভেতরে দেখবেন যে বুথে খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে কিন্তু মানুষ ভোট দিচ্ছেন, ভোটাররা, এবং খুবই তারা যে ডিসিপ্লিন যেটা আমরা বলছি সেই ডিসিপ্লিন তারা মেনটেন করছে এবং উৎসব আনন্দ আছে তাদের মধ্যে কিন্তু কোনো শঙ্কা নেই। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে একেবারে বুথগুলো সেইভাবে তৈরি করা হয়েছে। এবং আরেকটু যদি দেখে মাহমুদ, আমি একটু বাইরের দৃশ্য দেখে আপনাকে এই মুহূর্তে বাইরেও দেখবেন যে ভোটার উপস্থিতি আমরা দেখেছি যে বেলা যত বেড়েছে তত কিন্তু ভোটারদের উপস্থিতি বেশি হয়েছে। আর বিশেষ করে 7 সকালে যেটি আমাদের এই অঞ্চলে, যেহেতু কৃষি অঞ্চল রংপুর, এই অঞ্চলে মহিলারা অর্থাৎ নারী ভোটাররা কিন্তু সকালে তারা এসেছেন, তারা ভোট দিয়ে বাড়ি ফিরে গেছেন এবং বাড়িতে যে পরিবারের সদস্যদের যে দুপুরের খাবার, সকালে খাবার বা সারাদিনের যে খাওয়া দাওয়ার আয়োজন সেটি তারা সম্পূর্ণ করছেন। এখন তারপর সকাল থেকে যারা পুরুষরা যারা আছে তারা সবাই কর্মজীবী মানুষ, তারা সবাই কাজ সেরে কিন্তু এখন চলে আসছেন। তো সবকিছু মিলিয়ে যে পরিস্থিতি, রংপুর জেলার যে 6টি আসন রয়েছে সব আসনই কিন্তু একই অবস্থা। তবে কিছু অভিযোগ রয়েছে, নামের সাথে হয়তো কোনো ভোটারের ছবি মিলছে না, সেই সব কিছু অভিযোগ রয়েছে ভোটারদের। এছাড়া আর কোনো বড় ধরনের কোনো অভিযোগ আমরা পাইনি। প্রার্থীরাও কিন্তু একে অপরের বিরুদ্ধে কথা বলছে। ভোটে যেটি হয় সাধারণত সেটি সেই সব অভিযোগ থাকছে। তবে বড় ধরনের উল্লেখযোগ্য কোনো অভিযোগ এখন পর্যন্ত কোনো প্রার্থী করেনি নির্বাচন কমিশনের কাছে। সব মিলিয়ে শুধু রংপুর জেলা নয়, আমরা যে আমাদের যে 8 জেলা রয়েছে, 33টি যে আমাদের আসন রয়েছে, আমাদের যে সহকর্মীরা রয়েছে মাহমুদ, তাদের সাথে কথা বলেছি। সব জায়গায় কিন্তু একই চিত্র, অর্থাৎ উত্তরাঞ্চলে ভোটের পরিবেশ শান্তিময় এবং আনন্দ উৎসবমুখী পরিবেশে ভোট গ্রহণ হচ্ছে এই পর্যন্ত। মাহমুদ। জুয়েল, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা রংপুর থেকে জুয়েলের কাছে জানছিলাম। এবার আমরা একটু যেতে চাই, আমাদের আরেক সহকর্মী আছেন বিশেষ প্রতিনিধি রিশান নাসরুল্লাহ, তার সাথে আমরা যুক্ত হব। তিনি সিলেটে আছেন। রিশান, আপনি তো সিলেটের ভোট গ্রহণের সার্বিক চিত্রই সকাল থেকে দেখছেন। সিলেটে ভোট গ্রহণ কেমন দেখছেন, আর বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি কেমন দেখছেন, সেই বিষয়টা জানাবেন। এই মুহূর্তে সিলেটের ভোট গ্রহণ প্রায় মধ্যাহ্ন পার হয়ে গেছে বলা যায়। সেখানে ভোট গ্রহণ প্রক্রিয়া কিন্তু সকাল থেকে বেশ সুষ্ঠুভাবেই এগিয়ে চলছে। আমি সিলেটের ঠিক উপশহরের একটি ভোট কেন্দ্র রয়েছে, আপনি এখানে দেখেন যে পুরুষদের লাইন রয়েছে। এই কেন্দ্রে নারী ভোটারদের উপস্থিতি আমরা কম দেখেছি, কিন্তু আমরা শহরের বাইরে কিন্তু বিভিন্ন কেন্দ্রে নারী ভোটারদের দীর্ঘ লাইন আমরা দেখেছি। শহরের বিভিন্ন কেন্দ্রে আমরা নারী ভোটারদের উপস্থিতি দেখেছি। সকালের দিকে একটু কম ছিল ভোটার, কিন্তু তারপরে কিন্তু 11টার পর থেকে কিন্তু ভোটার সংখ্যা যথেষ্ট পরিমাণ বেড়েছে এবং বেশিরভাগ কেন্দ্রেতে কিন্তু এখন সুষ্ঠুভাবে ভোট গ্রহণ হচ্ছে। কোনো ধরনের অভিযোগ আমরা কিন্তু দেখিনি। কারণ জানেন যে এবার জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার পাশাপাশি কিন্তু গণভোটেও ভোট দিচ্ছেন নাগরিকরা। ফলে এক ধরনের জটিলতা নিয়ে যে সমালোচনা ছিল যে জটিলতা হবে একই দিনে 2টি ভোট দেওয়ার, সেই জায়গায় কিন্তু নাগরিকরা বলছেন যে না, তাদের 2টি ভোট দিতে কোনো ধরনের সংকট কিংবা কোনো ধরনের সমস্যা হচ্ছে না। আমার সঙ্গে এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার রয়েছেন কোনারা, আমি তার সাথে কথা বলবো যে এই কেন্দ্রের সার্বিক পরিস্থিতি। এবার নির্বাচন কমিশন তো আপনাদের 4 ধাপে ফলাফলের একটা ভোট কতটুকু গ্রহণ হলো সেটি জানাতে বলেছে। তো এখন তো বেলা 1টা বাজে, 2 ধাপে আপনাদের জানানোর কথা। আপনার এই কেন্দ্রে আসলে সার্বিক পরিস্থিতি কি? সার্বিক পরিস্থিতি আমরা 2 ধাপে জানিয়েছি আমার কন্ট্রোলার এবং ইয়ানো ম্যাডামের কাছে। এখন আমার কাছে আপনার আছে এই মুহূর্তে যেটা আছে, আমার 34% কাস্ট হয়েছে। মোট বুট হলো আমাদের 1814 এই সেন্টারে, মহিলা 1329, পুরুষ 1485। এই মুহূর্তে বুট কাস্ট হয়েছে 981, 34%। মোটামুটি সবকিছু ভালো চলতেছে, সুন্দরভাবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে আসতেছে, বুট দিতেছে। আমার কেন্দ্রের অবস্থা খুবই ভালো। আমি এই পর্যন্ত নারী ভোটার বেশি হচ্ছে না পুরুষ ভোটার বেশি? নারী ভোটার পুরুষ ভোটার প্রায় সমানে, কিছু বেশি, 200 মতো বেশি পুরুষ।
জি ধন্যবাদ আপনাকে। যেটি শুনছিলেন যে নারী ভোটারের চেয়ে পুরুষ ভোটারের সংখ্যা কিন্তু এখানে বেশি, এবং 34% ভোট এরই মধ্যে কাস্ট হয়েছে উনি বলছেন। এবং নির্বাচন কমিশনের যে নির্দেশনা যে 4 ধাপে যে কত % ভোট কাস্ট হয়েছে সেটি জানানো, সেটি অনুযায়ী ওনারা কিন্তু কাজ করছেন এবং সেটি অনুযায়ী সকাল থেকে 2 ধাপে তারা ফলাফল পাঠিয়েছেন নির্বাচন কমিশন অনুযায়ী 34% ভোট। এবং এটি আসলে বেশিরভাগ কেন্দ্রে কোথাও 34, কোথাও 38, কোথাও 40% আমরা শুনেছি প্রিজাইডিং অফিসারের কাছ থেকে। অর্থাৎ বলা যায় এখন পর্যন্ত কিন্তু সিলেটের ভোট শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে। ঈশান, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিলেটের খবর শুনছিলাম। আমরা এবার সিলেট থেকে বগুড়ার দিকে যাব। সেখানে আমাদের বিশেষ প্রতিনিধি আছেন রকুনুজ্জামান, তার সাথে যুক্ত হব। রকুন, বগুড়ায় ভোটারদের উপস্থিতি কেমন দেখছেন? কত শতাংশ ভোট কাস্ট হলো, এ ব্যাপারে কোনো তথ্য জানতে পেরেছেন কিনা? মাহমুদুল, আমি এখন রয়েছি বগুড়া 2 আসনটিতে। এটি শিবগঞ্জ। আপনি জানেন যে বগুড়া একটি আর্কিওলজিক্যাল সাইট, যেটি প্রত্নতাত্ত্বিক অঞ্চল মহস্থানগড়। মহস্থানগড়ের পাশেই এই মহস্থানগড় এই আসনটির মধ্যেই। এখানে এই আসনে নির্বাচিত করছেন যে বিএনপি থেকে শাহে আলম, মীর শাহে আলম, এবং জাতীয় নাগরিক মঞ্চেরও একজন রয়েছেন মাহমুদুর রহমান মান্নারও এই আসনটি থেকে নির্বাচন করছেন। এবং জামাত থেকে এই আসনে যে প্রতিদ্বন্দ্বিতা করছেন শাহাদাতুজ্জামান। মূলত বিএনপি এবং জামাত জোটের মধ্যেই এই আসনে প্রতিযোগিতা হচ্ছে। আমি এখন যে আসনটিতে, যেই কেন্দ্রটিতে ভোট কেন্দ্রটিতে রয়েছি, সেটি হচ্ছে শিবগঞ্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়। একটু আগে আমি এখানে খবর নিয়েছি 12:30 পর্যন্ত এখানে ভোট পড়ার সংখ্যা হচ্ছে, অনুপাত হচ্ছে 42%। অর্থাৎ এই কেন্দ্রটিতে প্রায় 3,500 ভোটার রয়েছে। তার মধ্যে অর্ধেকেরও কম ভোটার এখন পর্যন্ত ভোট দিয়েছেন। আপনি জানেন যে সকালের প্রহরে গ্রামের দিকে একটু বেশ ভালোই ভোট কেন্দ্র ছিল। এই দুপুরে 12টার পর থেকে আসলে একটু একটু করে মহিলা ভোটাররা আসছেন। আমি আপনাকে দেখাতে পারি যে মাঝে মাঝে মহিলা ভোটাররা ভোট দিয়ে বের হয়ে আসছেন। এবং এই পরিস্থিতি আমরা আসলে আরেকটু পরে বুঝতে পারবো। এখন অবশ্য দুপুরের একটি বিরতি চলছে এবং এই বিরতির ভোট গ্রহণ চলছে, কিন্তু আসলে ভোটের যে ফ্লো ছিল, ভোটারদের আসার যে ফ্লো ছিল, সেটি অনেক কম। এবং এই ফ্লো আশা করা হচ্ছে যে দুপুরের পর থেকে আরেকটু বাড়বে। যদিও সকাল থেকে 12টা পর্যন্ত এক ধরনের ফ্লো ছিল, কিন্তু এখন কিন্তু সেই তুলনায় ভোট কেন্দ্র ফাঁকাই বলা চলে। তো আর এই একই পরিস্থিতি কিন্তু আমি এই শিবগঞ্জের এর আগেও মস্তান, রায়বিলের বাজার, এই সব কয়েকটি কেন্দ্র ধরে ঘুরে আসলাম। একই রকম পরিস্থিতি যে সব ভোট কেন্দ্রে কিন্তু 30 থেকে 42 এর মধ্যেই ভোট কাস্ট হয়েছে এই পর্যন্ত, অর্থাৎ 12টা 12:30 পর্যন্ত। তারপরে আসলে দুপুরের জন্য ভোটারদের ফ্লো একটু কমে গেছে। যদিও দুপুরের পর থেকে বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি একটু কম লক্ষ্য করা গেছে এই এলাকাটাতে। তারপরে হয়তো তবে আশা করছেন পোলিং এজেন্টরা, প্রার্থীদের পোলিং এজেন্টরা, যে দুপুরের পর থেকে হয়তো ভোটের ফ্লো আর একটু বাড়বে। এই ছিল ভোটারদের উপস্থিতি নিয়ে বগুড়া অঞ্চলের সর্বশেষ খবর। রোকন, আপনাকে ধন্যবাদ। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের মানুষ ভোটাধিকার প্রয়োগ করলে যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব। গুলশান মডেল স্কুলে ভোট দেওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি কথা বলেন। নিজের নির্বাচনী এলাকা ঢাকা 17-এর ভোটার তারেক রহমান সকালে কেন্দ্রে আসেন। তিনি ভোট দেন এবং নির্বাচন সংশ্লিষ্টদের কাছে বিভিন্ন বিষয়ে জানতে চান। পরে তিনি সাংবাদিকদের কাছে নির্বাচন নিয়ে প্রতিক্রিয়া দেন। তার আশা, জনগণ বিপুল ভোটে বিএনপিকে বিজয়ী করবে। বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা এই সময় তার সাথে ছিলেন। বাংলাদেশের মানুষ আজকে সারাদিনে বেরিয়ে এসেছে জনগণের ভোটে বিজয়ী হয়ে সরকার গঠনের ব্যাপারে আশাবাদী জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর মিরপুরে মণিপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের তিনি একথা বলেন। দেশবাসী কোনো ভোট দিতে পারে নাই, আমিও পারি নাই। 2014 সাল, 18 সাল, 24 সাল গেলেই ছিলাম, ভোট দেওয়ার সুযোগ হয় নাই। এই তিনটা ভোট হারানোর পরে আজকে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে ভোট দেওয়ার সুযোগ দিয়েছেন। আমি মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা এই ভোটের মাধ্যমে বাংলাদেশে একটা নতুন অধ্যায়ের সূচনা করে দিন, সেটা দোয়া করি।
আমি বিশ্বাস করি শুধু আমি না, বিশেষ করে যুব সমাজ যারা জীবনে একটা ভোটও দিতে পারে নাই, আজকের এই ভোটটার জন্য তারা বড় অপেক্ষায় ছিল। এই ভোটটা শান্তিপূর্ণ হোক, সুষ্ঠু হোক, সন্ত্রাস মুক্ত হোক, দখল মুক্ত হোক এবং সবার কাছে গ্রহণযোগ্য হোক, এটা আমরা দোয়া করি। এই ভোটের মাধ্যমে আগামীতে এমন সরকার গঠিত হোক যেই সরকার কোনো ব্যক্তি পরিবার দলের হবে না, বরঞ্চ যে সরকার হবে 18 কোটি মানুষের জনগণের সরকার। আমরা সেই সরকার গঠনের ব্যাপারে আশাবাদী। আমরা ছোটখাটো কোনো বিষয় হলে অবশ্যই এগুলাকে ইগনোর করব, কিন্তু বড় কোনো বিষয় হলে আমরা ছাড় দিব না এবং আমাদের যা করা প্রয়োজন তাই করব। কারণ মানুষের ভোটের অধিকার হারিয়ে যাক, এটা আমরা কোনোভাবেই চাই না। আমরা চাই সুষ্ঠু ভোটের মাধ্যমে রেজাল্ট যেটা হবে সেইটা, ভোট যখন সুষ্ঠু হবে, নিরপেক্ষ হবে, সেই রেজাল্ট আমরাও মানবো, অন্যদেরকে মানতে হবে। এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক এবং কুমিল্লা 4 আসনে 11 দলীয় জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ন্যায় বিচার ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় এবারের নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। নিজ নির্বাচনী এলাকায় ভোটদান শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় একথা বলেন এনসিপির এই নেতা। মানুষ উৎসাহ নিয়ে ভোট দিতে এসেছে সকাল থেকেই। আপনারা দেখেন সকাল থেকে লাইন, সকাল 7টা থেকেই মানুষ লাইনে দাঁড়িয়েছে, ভোট দিচ্ছে এবং দীর্ঘদিন 1.5 দশকেরও বেশি সময় ধরে মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, একটা আগ্রহ ছিল। এবং বিশেষ করে এই জেনারেশন জেড তারা কখনোই ভোট দিতে পারেনি এবং এবং এটা প্রায় আমাদের আমার আসনের অন্তত হচ্ছে 1 লক্ষ ভোটারের নতুন ভোট, 1,30,000 ভোটারের প্রথম ভোট হচ্ছে আপনার এই ভোটটা। তো সেই জায়গায় একটা আগ্রহ রয়েছে, উৎসাহ রয়েছে। তো বেলা গড়ানোর সাথে সাথে ভোটের যে পরিস্থিতি সেটার কতটা পরিবর্তন হয়, উৎসাহটা আমরা আশা করি সেটা বজায় থাকবে এবং মানুষ সবাই উৎসাহে ভোট দিতে আসবে। তবে আমরা আবারও ভোট গ্রহণের খবরে চলে যাব। ঢাকা 6 আসনে নির্বাচনী সংবাদ সংগ্রহ করছেন আমাদের সহকর্মী শুভ ইসলাম। আমরা যুক্ত হব তার সাথে। শুভ, ঢাকা 6 আসনের কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কেমন দেখছেন, আর সেই সাথে যারা প্রার্থীরা আছেন তারা নিজেরা ভোট দিয়ে তারা ভোটের ব্যাপারে কি বলেছেন? সকাল 7:30 থেকে যথারীতি ভোট গ্রহণ শুরু হয়েছে। আমি এই মুহূর্তে আছি ঢাকা ওয়ারিতে, ঢাকা 6-এর যেই নির্বাচন এলাকা সেখানে আছি। এখানে সকাল থেকে আমি বিভিন্ন কেন্দ্রে আছি, বিভিন্ন কেন্দ্রেই দেখছি স্বতঃস্ফূর্ত ভোট গ্রহণ এবং এর পাশাপাশি ঢাকা 6-এর যেই বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন কিন্তু ভোট দিয়েছেন কামরুল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং তারপরেই তিনি কিন্তু আরও 2-3টি কেন্দ্রে ঘুরেছেন এবং সেখানে একটি কেন্দ্রে ছোট একটি ত্রুটি পেয়েছিলেন এবং সেটি পরবর্তীতে প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলে তিনি বিষয়টি সমাধান করেছেন বলে আমরা জানতে পেরেছি। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা ওয়ারি এলাকায় বিভিন্ন যে ভোট কেন্দ্র, ঢাকা 6-এর আমরা জানি যে ঢাকা 6 100টি ভোট কেন্দ্রে মূলত ভোট গ্রহণ চলছে সকাল থেকে এবং 4:30 পর্যন্ত চলবে। তো সেই ওয়ারি এলাকাটি তিনি কিন্তু ঘুরে দেখছেন বিভিন্ন ভোট কেন্দ্রে এবং ভোটারদের সাথেও কথা বলছেন এবং আমরা একটু আগে গণমাধ্যম কর্মীরা তার সাথে কথা বলেছিলাম। তিনি যেমনটি বলছেন এখন পর্যন্ত মোটামুটি সুষ্ঠুভাবেই ভোট গ্রহণ সম্পন্ন হচ্ছে বলে তিনি গণমাধ্যম কর্মীদেরকে জানিয়েছেন এবং তার পাশাপাশি গণমাধ্যম কর্মীদেরকে তিনি এটিও বলছেন যে তিনি জয়ের ব্যাপারে সমূহ আশাবাদী, কেননা এই এলাকার যে সমস্ত সমস্যাগুলো আছে তিনি এলাকার সন্তান হিসেবে সেই সমস্ত এলাকা বা সেই সমস্ত সমস্যাগুলোকে তিনি সুন্দরভাবে নির্দিষ্ট করেছেন বা বেছেছেন এবং সেই সমস্যাগুলোকে তিনি বেছে বেছে সমাধান করবেন। এবং ভোটাররাও এই এলাকা তার কাছে বিভিন্ন ধরনের বিশেষ করে তার প্রচারণার সময় যে দাবিগুলো ছিল গ্যাস সংকট থেকে শুরু করে আর অন্যান্য নানান বিষয়, তো সেই বিষয়গুলো নিয়েও কিন্তু ভোটারদের আজকে আমরা বিশেষ করে প্রথমার্ধে আমরা তরুণ ভোটারদের অনেক উপস্থিতি দেখেছি এবং তারা স্বতঃস্ফূর্তভাবেই কিন্তু ভোট দিয়েছে। তো ওয়ারি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা আবারও পরবর্তী লাইভে আপনাদেরকে সবশেষ অবস্থা জানানোর চেষ্টা করব। শুভ, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকা 6 আসনের খবর শুনছিলাম। এদিকে রাজধানীর বাইরে সারা দেশে শান্তিপূর্ণভাবে একযোগে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। ঢাকা 19 আসনে শিল্পাঞ্চল আশুলিয়ায় কঠোর নিরাপত্তায় ভোট গ্রহণ শুরু হয় সকাল 7:30 থেকেই। ধানের শীষ প্রতীকের প্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভোট দিয়েছেন নিজ কেন্দ্র দেওয়ান ইদ্রিস স্কুল অ্যান্ড কলেজে। পরে কেন্দ্রটির আশপাশের কয়েকটি ভোট কক্ষ ঘুরে দেখেন তিনি। ঢাকা 20 আসন ধামরাই পৌরসভায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। ভোট দিতে পেরে ভোটাররা খুশি। চট্টগ্রামের 16টি আসনের
1965টি কেন্দ্রে চলছে ভোট গ্রহণ। সকালে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে উপস্থিতি বেড়েছে। চট্টগ্রামের 16টি সংসদীয় আসনে বিভিন্ন দল ও স্বতন্ত্র হিসেবে 115 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপি ও জামাত নেতৃত্বাধীন 11 দলীয় জোট প্রার্থীদের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করা হচ্ছে। রাঙ্গামাটিতে কড়া নিরাপত্তায় উৎসবমুখর পরিবেশে ভোটাররা ভোট দিচ্ছেন। সকালে শহরের বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন রাঙ্গামাটি জেলা রিটার্নিং কর্মকর্তা সহ জেলা পুলিশ সুপার ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। রাঙ্গামাটি 299 নম্বর সংসদীয় আসনে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী 7 জন, ভোটার সংখ্যা 5,09,267 জন। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নিজ নির্বাচনী এলাকায় ভোট দিয়ে বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও 1 আসনের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই ভোটই নির্ধারণ করবে আগামী দিনে বাংলাদেশের রাজনীতি কোন পথে অগ্রসর হবে। সকাল 7:30টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট দেন। ভোট প্রদান শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন। ভোট দিয়ে মির্জা ফখরুল বলেন, আল্লাহর রহমতে দেশে জাতীয় সংসদ নির্বাচনের মতো একটি গুরুত্বপূর্ণ দিন এসেছে। তিনি এটিকে দেশের জন্য নতুন যাত্রার সূচনা হিসেবে উল্লেখ করেন এবং বলেন, এই দিনটি বিএনপির জন্য আনন্দের। তিনি আরো বলেন, এই পর্যায়ে পৌঁছাতে তাদের দীর্ঘ সংগ্রাম করতে হয়েছে। বিভিন্ন সময় দলীয় নেতাকর্মীরা নির্যাতনের শিকার হয়েছেন। মির্জা ফখরুল ভোট কেন্দ্রের আওতায় রয়েছে তার নিজ এলাকা তাঁতিপাড়া ছাড়াও শহরের আরো 2টি মহল্লা। জুলাইয়ে প্রায় 2,000 ছাত্র জনতা কৃষক শ্রমিকরা প্রাণ হারিয়েছে। এত আত্মত্যাগের পরে আজকে এই নির্বাচন, আশা করছি যে এই নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ হবে এবং শান্তিপূর্ণভাবে হবে। সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে আমাদের প্রত্যাশা এই নির্বাচন বাংলাদেশের জন্য একটা নতুন অধ্যায় শুরু হবে। রাজধানীর পুরান ঢাকার কামরুন্নেসা সরকারি বালিকা বিদ্যালয়ে ভোট দিয়েছেন ঢাকা 6 আসনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন। ভোটার উপস্থিতি নিয়ে তিনি সন্তোষ প্রকাশ করেছেন। ইশরাক হোসেন বলেন, উৎসব মুখর পরিবেশে ভোট হচ্ছে, তবে বেশ কিছু কেন্দ্রে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা বিশৃঙ্খলা করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। একটি পক্ষ জোর জবরদস্তি করে ও ঘুষ দিয়ে ভোট কেনার চেষ্টা করছে বলে অভিযোগ তার। যারা নিজেদের এত সুফি দাবি করে তারা কিভাবে ঘুষ দুর্নীতির আশ্রয় নেয় এমন প্রশ্ন তুলেছেন বিএনপির এই প্রার্থী। জনগণ ভোট দিয়ে ধানের শীষকে বিজয়ী করবে বলে ইশরাক হোসেন আশাবাদ ব্যক্ত করেন। শুনেছি যে জামাত এবং ইবলিস স্কুল নামে একটা কেন্দ্র আছে সূত্রাপুরে, সেখানে তারা প্রবেশ করার চেষ্টা করে। তার আগে আমরা দেখেছি যে সূত্রাপুরের জামাতের নায়েবে আমির সে সহকারী প্রিজাইডিং অফিসারদেরকে ঘুষ প্রদানকালে আটক হয় এবং তাকে 2 দিনের জেলে দেয়া হয়। তো আমার কথা হলো যে যারা এত সুফি, নিজেদেরকে এত পরিষ্কার বলে দাবি করে আসছে, তারা ভোটের আগের দিন প্রিজাইডিং অফিসারদেরকে হাতে নাতে ঘুষ দিতে গিয়ে ধরা পড়ে। এদের মুখোশ উন্মোচিত হয়ে গিয়েছে, জনগণ এদেরকে চিনে ফেলেছে। এখন পর্যন্ত ভোট শান্তিপূর্ণ হচ্ছে উল্লেখ করে সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ জানিয়েছেন বিদেশি পর্যবেক্ষকরা। ঢাকার মতো সারা দেশে শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য এবং বিশ্বাসযোগ্য নির্বাচনের আশা তাদের। জানান, ভোটের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। দেশি পর্যবেক্ষকদের পাশাপাশি এবারের নির্বাচনে সারা দেশে ভোটের পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বিদেশি পর্যবেক্ষকরা। এরই ধারাবাহিকতায় রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ ও ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোটের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে যান ইউরোপীয় ইউনিয়ন ও কমনওয়েলথের পর্যবেক্ষকরা। ভোট শুরুর অবস্থা দেখে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ইউ পর্যবেক্ষক দলের প্রধান। বলেন, শান্তিপূর্ণ ভোট বাংলাদেশের গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ। বাংলাদেশের গণতন্ত্রের জন্য আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ। ভোট সময় মতো শুরু হয়েছে। আমরা সবার অংশগ্রহণে একটি সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন দেখতে চাই। সারা দেশের প্রত্যন্ত গ্রামাঞ্চলেও আমাদের পর্যবেক্ষকরা রয়েছেন। ভিকারুন্নিসা কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে কমনওয়েলথ পর্যবেক্ষক প্রধান সন্তুষ্টি প্রকাশ করেন। এখনো শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হচ্ছে, সবকিছু ভালোই মনে হয়। আশা করি সারা দেশে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট শেষ হওয়ার পর সার্বিক পরিস্থিতি নিয়ে আবারও কথা বলবেন বিদেশি পর্যবেক্ষকরা। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। এবার নতুন করে পুরুষ প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে বাংলাদেশ। এমন ব্যক্তি প্রধানমন্ত্রী হচ্ছেন যিনি আগে কোনোদিন সংসদে যাননি। এরই মধ্য দিয়ে 2 নেত্রীর
34 বছরের শাসনের অবসান হতে যাচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন বিশেষ প্রতিনিধি সিকান্দার রেমান। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক মহাকাব্যিক পরিবর্তনের সাক্ষী হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। 1991 সাল থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত মাঝখানে তত্ত্বাবধায়ক সরকারের 2 বছর বাদ দিয়ে প্রায় 34 বছর দেশ পরিচালনার দায়িত্ব ছিল দুই নেত্রীর কাঁধে। 2024-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান এবং পরবর্তী রাজনৈতিক মেরুকরণ নিশ্চিত করছে যে দীর্ঘ 3.5 দশক পর এবার নির্বাচনের মাধ্যমে দেশ এক নতুন পুরুষ প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে। বাংলাদেশের বহুল প্রত্যাশিত সেই নিরপেক্ষ নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। 1991 থেকে 2024 এই দীর্ঘ সময়কে বলা হতো দুনেত্রীর শাসনের যুগ। তবে 2024 সালের 5 আগস্টের অভ্যুত্থান এই ধারাবাহিকতার ছেদ টেনেছে। গণ আন্দোলনের মুখে ভারতে পালিয়েছেন শেখ হাসিনা। বর্তমানে তার দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাঠে নেই তারা। ফলে দীর্ঘ 15 বছর শাসন করা দলটির প্রত্যাবর্তনের পথ আপাতত রুদ্ধ। অন্যদিকে দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের নায়ক এবং সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গত 30 ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে একটি বড় রাজনৈতিক যুগের সমাপ্তি ঘটেছে। বর্তমানে বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্বে আছেন তারেক রহমান। এবারের নির্বাচনে ক্ষমতার লড়াইয়ে থাকা প্রধান শক্তিগুলোর কোনোটিতেই শীর্ষ পদে কোনো নারী নেতৃত্ব নেই। বিএনপির হাল ধরেছেন দলটির বর্তমান চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনে বিএনপি জয়লাভ করলে তিনি যে বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন তা এখন সময়ের ব্যাপার মাত্র। এটি কিন্তু তারেক রহমানের জন্য প্রথম নির্বাচন। অন্যদিকে জামাত ইসলামের নেতৃত্বে গঠিত 11 দলীয় জোট এখন রাজপথের অন্যতম শক্তি। এই জোট থেকে সরকার প্রধানের পদে যাকে বেছে নেওয়া হোক না কেন তিনি একজন পুরুষই হবেন বলে নিশ্চিত। এই জোটের নেতৃত্বে যেহেতু জামাত ইসলামী সংখ্যাগরিষ্ঠতা পেলে দলটির আমির ডক্টর শফিকুর রহমান প্রধানমন্ত্রী পদের অন্যতম দাবিদার। 1990 সালে স্বৈরশাসক হুসেইন মোহাম্মদ এরশাদের পতনের পর 1991 সালে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন বেগম খালেদা জিয়া। এরশাদ আমলের কাজী জাফর আহমদ ছিলেন এ পর্যন্ত বাংলাদেশের সবশেষ পুরুষ প্রধানমন্ত্রী। এর দীর্ঘ 36 বছর পর কোনো পুরুষ নেতা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন, যা বাংলাদেশের সংসদীয় ইতিহাসে এক অনন্য ঘটনা। শুক্রবারের মধ্যে বোঝা যাবে কোন রাজনৈতিক দল সংখ্যাগরিষ্ঠ আসন পাচ্ছে এবং কে হচ্ছেন আগামী দিনের প্রধানমন্ত্রী। তবে যিনি আগামী দিনের প্রধানমন্ত্রী হোক না কেন তার কাছে কিন্তু দেশের সাধারণ মানুষের আকাশচুম্বী প্রত্যাশা। বিশেষ করে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসার মতো মৌলিক অধিকারগুলো বাস্তবায়নে আগামী দিনের প্রধানমন্ত্রী সচেষ্ট থাকবেন এমন প্রত্যাশা ভোটারদের। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। এই পর্যায়ে আবারও ভোট গ্রহণের খবর জানবো। ঢাকার বাইরে এবার কুমিল্লার থেকে আমরা খবর জানবো। সেখানে আছেন সহকর্মী ফজলে রাব্বি। ফজলে রাব্বি, কুমিল্লায় ভোট গ্রহণের কি অবস্থা দেখছেন? নারী পুরুষ নির্বিশেষে সবার অংশগ্রহণ কেমন দেখছেন? জি ধন্যবাদ। এর আগে আমি ঠিক জানিয়েছিলাম আমি 14 গ্রামে ছিলাম, অর্থাৎ 14 গ্রাম থেকে আমি এখন এই মুহূর্তে অবস্থান করছি কুমিল্লা 1 আসনে। এখানকার যদি চিত্রটা আমি দেখাই, এখানে দেখতে পাচ্ছেন যে ভোট প্রায় কাস্ট হয়ে গেছে অধিকাংশ এবং ভোটার উপস্থিতি খুবই কম বলা চলে। যে সকালের দিকে নাকি একটু ভোটার যে উপস্থিতি সেটা পড়েছে এবং এখন পর্যন্ত ভোটার উপস্থিতি কম দেখা যাচ্ছে এবং অল্প কয়েকজন ভোটার আছে যারা আসলে তাদের ভোট প্রয়োগ করছেন এবং সুষ্ঠুভাবেই খুব সুন্দর এবং সুশৃঙ্খলভাবেই আসলে তাদের ভোটদান প্রয়োগ করছে ভোটাররা। এবং একটা বিষয় জানিয়ে রাখতে চাই যে দীর্ঘ 17 বছর যেহেতু ভোট দেওয়া নিয়ে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া বিরাজমান ছিল দেশব্যাপী, কিন্তু এবার কিন্তু আসলে প্রেক্ষাপটটা ভিন্ন। খুব সুন্দর এবং সুশৃঙ্খলভাবেই কিন্তু আসলে ভোটদান প্রয়োগ করছে। আমি কুমিল্লার মোট 11টি আসনের 6 থেকে 7টি আসনে ঘুরেছি এবং সবকটি আসনগুলোতে দেখেছি যে সবখানেই কিন্তু আসলে ভোটার উপস্থিতি চোখে পড়ার মতো। তবে 2-1টা কেন্দ্র যেহেতু আর আছে ভোটের ঠিক প্রায় 3 ঘন্টা আছে, তো এই সময়ে কিন্তু আসলে ভোটার উপস্থিতি তুলনামূলক কম, অর্থাৎ সকালে নাগাদ এবং 11টা-12টার মধ্যেই ম্যাক্সিমাম ভোট আসলে কাস্ট হয়ে গেছে। এখন পর্যন্ত আসলে যে ভোটার উপস্থিতি সেটা কিন্তু একটু কম দেখা যাচ্ছে এই কেন্দ্রটি। এছাড়া
অন্যান্য যে কেন্দ্রগুলোতে আছে সেগুলোতে মোটামুটি ভোটার উপস্থিতি আছে, চোখে পড়ার মতো দেখেছি। এবং পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর যে অবস্থান সেটাও কিন্তু আসলে লক্ষণীয়। এছাড়াও বেশ কিছু কেন্দ্রতে কিন্তু ছোটোখাটো ত্রুটির বিষয়টা আমরা আসলে দেখতে পেরেছি, যে অর্থাৎ একটি কক্ষে যে মূলত একটি ভোটারদের যে একটি এজেন্ট থাকার কথা, অর্থাৎ একটা প্রার্থীর একটি কক্ষে একটি এজেন্ট থাকার কথা, কিন্তু আমরা কয়েকটি কক্ষে দেখেছি যে 2-3টি এজেন্ট, অর্থাৎ যার ফলে কিন্তু এক ধরনের প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসারদের এক ধরনের ভোগান্তি হয়েছে এবং তারা খুব দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আসলে ছিল। তো এছাড়া বলা চলে মোটামুটি খুব বড় ধরনের সহিংসতা বা বড় ধরনের গণ্ডগোল এখন পর্যন্ত কিন্তু আমাদের চোখে পড়েনি এবং ওই রকম কোনো ঘটনাও ঘটেনি। এবং সেনাবাহিনী, বিজিবি, র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিও কিন্তু চোখে পড়ার মতো, যার ফলে কিন্তু কোনো ধরনের সহিংসতা হয়নি। এবং যে কেউ ভোট প্রতিহত করার যে পায়তারা বা যে ধরনের এক ধরনের ইন্ধন চলে আসছিল, সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছিল, সেই বিষয়গুলো কিন্তু আসলে আইন শৃঙ্খলা বাহিনী কঠোরভাবে দমন করেছে। তো সব মিলে আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার আমরা যাব রাজশাহী নির্বাচনের খবর জানতে। সেখানে আছেন সহকর্মী পরিতোষ চৌধুরী। আদিত্য, ভোটের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন, আর প্রার্থী যারা তারা ভোটের সার্বিক পরিস্থিতিকে কেমন ভাবে ব্যাখ্যা করছেন? ধন্যবাদ। আমি এখন দাঁড়িয়ে আছি ল্যাবরেটরি স্কুলে। আপনার সকাল থেকে 7:30 থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং টানা চলবে 4:30 পর্যন্ত। আমরা রাজশাহী এই ল্যাবরেটরি স্কুল বাদ দিয়ে আর আমরা নগরীর বেশ কিছু স্কুল এবং পবা মোহনপুর এলাকাও আমরা ঘুরে এসেছি। আমরা সকাল থেকে দেখেছি যে প্রতিটা কেন্দ্রে কিন্তু বিপুল সংখ্যক ভোটার উৎসব মুখর পরিবেশে তারা ভোট দিচ্ছে। তবে এখন যেহেতু দুপুর খাবার সময়, এখন ভোট কেন্দ্রগুলোতে একদমই ফাঁকা। আরো বেশ আশপাশে যে ভোট কেন্দ্রগুলো আমরা এখন ঘুরে আসলাম, সেখানেও দেখলাম যে উপস্থিতি খুবই কম। তবে সকাল থেকে দুপুর 1টা পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি যে 32 একটু উপরে এখানে ভোট গ্রহণ হয়েছে এবং যত দিন গড়াচ্ছে মানে সময় গড়াচ্ছে তত ভোটের পার্সেন্টেজ বাড়ছে। তো আমি এখন যে কেন্দ্রটি দাঁড়িয়ে আছি যেটি বলছিলাম যে ল্যাবরেটরি স্কুলে, এখানে শুধুমাত্র মহিলা ভোটাররা করতে পারবেন এবং 2739 জন ভোটার রয়েছে। 3টা চলছে। আর সার্বিক যদি আইন শৃঙ্খলার কথা যদি একটু আপনাকে বলতে চাই, যে সকাল থেকে আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রতিটি বুথ এবং অন্যান্য যে বাহিনীর যে সদস্যরা আছে তারা সকাল থেকেই কিন্তু বিভিন্ন জায়গাতে তারা টহল দিয়েছে এবং কোন জায়গাতে যদি একটু জটলা দেখতে পেয়েছেন তারা কিন্তু সেই জটলাগুলো তারা সেখান থেকে সরিয়ে দিয়েছে। আপনাদের আরেকটা বিষয় জানাই রাখি যে রাজশাহী দুর্গাপুরে পুঠিয়া যে এলাকা রয়েছে, রাজশাহী 5 আসন, সেখানে আমরা একটু জানতে পেরেছি যে সেখানে ধানের শীষের প্রার্থীর সাথে যে স্বতন্ত্র বিদ্রোহী প্রার্থী রয়েছে তাদের সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এর আগে গত রাতে আমরা আরেকটু বিষয় জানিয়ে রাখি যে রাজশাহী 4 ঘাটে 4 জন জামাত সমর্থিত কর্মীকে আটক করা হয়েছে এবং কি কারণে তাদের আটক করা হয়েছে পুলিশ এখন পর্যন্ত সেটি আমাদেরকে জানায়নি। এখন পর্যন্ত বড় ধরনের কোনো বিশৃঙ্খলা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। আদিত্য, আপনাকে ধন্যবাদ। নির্বাচনের পর ক্ষমতা আসতে যাওয়া নতুন সরকারের সামনে অপেক্ষা করছে বহুমুখী চ্যালেঞ্জ। ব্যাংকিং খাতের ভঙ্গুর পরিস্থিতি ও প্রশাসনিক কাঠামোর দুর্বলতা, সব মিলিয়ে গণতান্ত্রিক সরকার প্রথম দিন থেকেই কঠিন বাস্তবতার মুখোমুখি হবে, এমনটা মনে করছেন অর্থনীতি বিশ্লেষকরা। উচ্চ মূল্যস্ফীতির লাগাম টানার পাশাপাশি বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানো হবে সরকারের মূল চ্যালেঞ্জ। ব্যবসায়ীরাও বলছেন জ্বালানি সংকটের চেয়েও নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা। বিস্তারিত জিয়াউল হক সবুজের রিপোর্টে। বছর দুয়েক ধরেই দেশের জনগণকে সবচেয়ে বেশি ভোগাচ্ছে উচ্চ মূল্যস্ফীতি। দুর্বল ব্যাংকগুলোর বারান্দায় ধর্ণা দিয়েও ফেরত পাচ্ছেন না জমানো টাকা। নতুন চাকরির সন্ধান তো দূরের কথা, গেল 1.5 বছরে কাজ হারিয়েছেন অনেকে। অন্যদিকে গ্যাস বিদ্যুতের স্বল্পতায় শিল্প কারখানার উৎপাদন বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি অনেক বাসাবাড়িতেও বন্ধ হয়েছে গ্যাসের চুলা। এমন নানা চাপের মধ্যেই আসছে নতুন গণতান্ত্রিক সরকার। এসব সংকটের মধ্যে নতুন সরকারের প্রথম চ্যালেঞ্জ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা। বিশ্লেষকরা বলছেন বাজারে অস্থিরতা কমানো না গেলে কর্মসংস্থান ও বিনিয়োগ দুটোই বাধাগ্রস্ত হবে। অনেক ধরনের সমস্যা, অভ্যন্তরীণ সম্পদ আহরণের সমস্যা, মূল্যস্ফীতি নামানোর সমস্যা, সামষ্টিক অর্থনৈতিক যে একটা স্থিতিশীলতা সেটাকে পুনরুদ্ধারের সমস্যা,
বিভিন্নগুলোকে তাদের মোকাবেলা করতে হবে। গ্যাস, বিদ্যুৎ এগুলোর জন্য তাদের একটা অবকাঠামোগত বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা আছে, এগুলোকেও সামাল দিতে হবে। সুতরাং ডে ওয়ান থেকেই যে দলই আসুন না কেন তাদেরকে সুশাসনের সাথে সামষ্টিক অর্থনৈতিক পরিচালনা করা, পরিকল্পনা একটা করে 100 দিন, 1 বছর, তারপরে আমাদের নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনার কাজেও তাদেরকে হাত দিতে হবে। দুর্নীতি কমিয়ে সুশাসন প্রতিষ্ঠা করে প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি করে তাদেরকে রেভিনিউ মোবিলাইজেশন বেশি করতে হবে। তবে উদ্যোক্তারা বলছেন, অর্থনীতিকে সচল রাখতে হলে সবার আগে নিয়ন্ত্রণ করতে হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি। সবচেয়ে বড় চ্যালেঞ্জ সরকারের মোকাবেলা করতে হবে হলো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন। আপনারা দেখছেন, ইনফ্যাক্ট ভেরি আনফর্চুনেটলি সরকারি কর্মচারীরাই সরকারের এগেনস্টে কিভাবে রাস্তায় নেমে যাচ্ছে, এই জিনিসটা কিন্তু অর্থনীতির জন্য এবং আমাদের সাথে বহির্বিশ্বে যেসব দেশগুলো ব্যবসা করে এটা কিন্তু খুবই একটা ব্যাড সিগন্যাল দিচ্ছে। সো এটাকে আনতে গিয়ে সরকারের অনেক বেগ পেতে হবে এবং এই বেগটা সরকারকে যত তাড়াতাড়ি এবং যত শক্ত হাতে আলাপ আলোচনার মাধ্যমে এই সলিউশনটা করতে হবে। সেকেন্ডলি, অফকোর্স আমাদের এনার্জি ক্রাইসিস যে সিচুয়েশনটা শুরু হয়ে গেছে এবং এটা গত কয়েক বছর ধরে বিদ্যমান, এই জিনিসটাকে শর্ট টার্ম এবং মিড টার্মের মধ্যে কিন্তু অ্যাড্রেস করতে হবে। জনগণকে দেয়া নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে দায়িত্ব নেয়ার প্রথম দিন থেকেই সরকারকে দুর্নীতি কমিয়ে সুশাসন প্রতিষ্ঠায় মনোযোগ দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের, যার উপরই নির্ভর করছে নতুন সরকারের সফলতা। জিয়াউল হক সবুজ, বাংলাভিশন, ঢাকা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshi news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshi news। ধন্যবাদ।